দীর্ঘ ৫ বছরের বিয়ের ইতি টানতে তালাকনামায় সই করে উঠে দাঁড়ালো রূপকথা। তার চোখে আজ পানি নেই। চোখ দুটা কান্না করতে করতে শুকিয়ে গেছে বহু আগে। এখন চাইলেও চোখজোড়া বেয়ে পানি বের হতে চায় না। রূপকথা বাহিরে আসতেই সামনে দাঁড়ানো বধূ বেশে নিজের প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রীকে দেখে তাচ্ছিল্য হাসল। ততক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছে রূপকথার প্রাক্তন স্বামী ইয়াসির মির্জা। রূপকথা মুখ তুলে নিজের পাশের লোকটার দিকে তাকাতে চাইল, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই চেহারার দিকে তাকানোর শক্তি তার হলো না। আমার সংসারে বদ্দা দিও না রূপ, ওই মেয়েটা আমার বড্ড প্রিয়। অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে আজকে আমি তাকে নিজের নামে দলিল করে পেয়েছি। আমি তোমাকে ছাড়তে কোনোদিনও চাইনি। বলতে পারো, দীর্ঘদিনের সংসার আর নিজের সন্তানের কথা চিন্তা করে তোমাকে আমার সংসারই রেখে দিতাম। কিন্তু রূপকথার হাসি প্রশস্ত হলো। সে হাসিমুখ নিয়েই বলে উঠল, সতীনের সংসার করতাম। আমি কারো ব্যবহৃত জুতো অবধি ব্যবহারে রাজি নয় মির্জা। সেখানে স্বামী ভাগ করতাম এমন অরুচিশীল আমি নয়। আর হ্যাঁ, আমার এত খারাপ দিন এখনো আসেনি, আর না আমার সন্তানেরও। আমি নিজের এবং নিজের সন্তানদের দেখাশোনা করার ক্ষমতা রাখি। আশা করব আমার সন্তানের উপরে আপনার এই কুৎসিত ছায়া পড়বে না। মির্জা আঁতকে উঠল। তুমি নিষ্ঠুরের মতো কথা বলছো রূপ। সে আমারও সন্তান, তাকে কেড়ে নেওয়ার অধিকার তোমার নেই। রূপকথার নম্র মুখ এবার শক্ত হলো। নিজের মেজাজ আয়ত্তে না রাখতে পেরে চিৎকার করে উঠল, সে রাতে আপনিও আমার স্বামী ছিলেন, তা কি আপনার মনে ছিল না মির্জা ইয়াসির? আপনি যদি আমার স্বামীকে বিলিয়ে দিতে পারেন, তাহলে আমি কেন মায়া দেখাবো? কোর্ট এর আদেশ আমি যদি না চাই, তাহলে আমার সন্তানের আশেপাশেও আপনি ঘেঁষতে পারবেন না, আর আমি এটা নিশ্চিত করব। কথাটা বলেই ইয়াসিরকে উপেক্ষা করেই এগিয়ে গেল সামনের দিকে। আজ থেকে তার রাস্তা ভিন্ন। সে এখন মিসেস ইয়াসির মির্জা নয়, সে আবারও রূপকথা সিদ্দিকী, বাবা মায়ের অতি আদরের একমাত্র মেয়ে, 2 ভাইয়ের একমাত্র বোন। মির্জা অসহায় দৃষ্টিতে রূপকথাকে কিছু বলতে যাবে, তার আগেই তার বর্তমান স্ত্রী মীরা তার বাহু আঁকড়ে বলে ওঠে, আমাদের সন্তান খুব দ্রুত আসবে ইয়াসির। ওরা তোমার অতীত যেতে দিও তাকে। রিজভী তার মায়ের কাছেই ভালো থাকবে। মির্জা বহু কষ্টে উচ্চারণ করল, ছেলেটা আমার ঐরসজাত সন্তান মীরা। আমি বলতে পাগল সে। আমাকে ছাড়া সে কিভাবে থাকবে? রাতে ঘুমাতে হলে তার আমার প্রয়োজন। আমি না আসা অবধি সে ঘুমাতে পারে না। মীরার ওইসব সহ্য হচ্ছে না। সে কোনোভাবেই মির্জাকে রূপকথা বা তার সন্তানের সাথে ভাগ করবে না। সে মির্জার মুখ মীরের দিকে ঘুরিয়ে বলে ওঠে, দেখো ইয়াসির, আমাদের সন্তান আসলে সে কিছুতেই মেনে নিতে পারবে না। হতে পারে তার নিজের মায়ের উস্কানিতে আমাদের সন্তানের ক্ষতি করলো। আমার সন্তানের কিছু হলে আমি শেষ হয়ে যাব ইয়াসির। তোমার মীরা শেষ হয়ে যাবে। তুমি কি তাই চাও? ইয়াসির যেন অথই জল এ ভাসতে লাগলো। সে জানতো এমন দিন আসবে, কিন্তু আজ যখন এসেছে তখন মেনে নিতে এত কষ্ট কেন হচ্ছে তার? কিন্তু সে আর কোনো কথা বলল না। মেয়েকে নিয়ে ফিরে গেল নিজের বাড়িতে। সেখানে তার জন্য আরেক ঝড় অপেক্ষা করছে তা সে জানে, কিন্তু তার মনের ঝড় যে তার থেকে 100 গুণ বেশি তা সে কাউকে কিভাবে বোঝাবে? ইয়াসির আরও একটি বার পিছনে ফিরে তাকালো। কালো
সফেদ মিশ্রিত শাড়ি পরে হেঁটে যাচ্ছে 23 বছরের এই লাবণ্যময়ী রমণী, যার উজ্জ্বল শ্যামা শরীরে এখনো মেদ জমেনি। হাওয়ার তালে তালে তার উড়ন্ত আঁচলের দিকে তাকিয়ে ইয়াসির যেন বুঝল সে অনেক মূল্যবান কিছু নিজ হাতে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। সিদ্দিকী বাড়ির ডাইনিংয়ে বৈঠক বসেছে আজকে। আলোচনার মুখ্য পাত্র রূপকথা সিদ্দিকী আর তার সন্তান রিজভী মির্জা। সবার চিন্তার বিষয় একটাই, এরপরে মেয়েটার জীবনের গতি কী হবে, কিভাবে তার সন্তান মেনে নেবে এই পরিস্থিতি, বাচ্চাটাকেই বা কিভাবে বুঝ দিবে। রূপকথার বড় ভাই মেহেদী বলে ওঠে, এই মুহূর্তে আমার বোনের সব থেকে বেশি প্রয়োজন পরিবার। তাই আমি সবাইকে এটাই বলবো, যতদিন সে স্বাভাবিক না হচ্ছে কোনোভাবেই যেন অন্য কোনো ব্যাপারে এই বাড়িতে কথা না ওঠে। সবাই বুঝলো মেহেদীর ইশারা কোন দিকে, তাই তারাও সম্মতি প্রদান করলো। তাদের বৈঠকের মধ্যেই গাড়ির হর্নের আওয়াজ আসতেই সবাই বেরিয়ে গেল। গাড়ি থেকে নেমে এলো রূপকথা। পাশে বসা রূপকথার মেজ ভাই মারুফ ঘুমন্ত রিজভীকে নিয়ে বেরিয়ে এলো। মেয়েকে পরম মমতায় আগলে নিলেন মাইমুনা সিদ্দিকী। রিজওয়ান সিদ্দিকীও মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, হয়েছে, মেয়েকে চৌকাঠে দাঁড় করিয়ে রেখেছ, যাও মা, তোমার ঘরে যাও, অনেক ধকল গেছে, ফ্রেশ হয়ে লম্বা ঘুম দাও, দেখবে আরাম লাগবে। রূপকথা মায়ের মুখে মুখ লুকিয়ে লম্বা নিঃশ্বাস নিল। কতদিন পরে মা মা ঘ্রাণ পেল সে। এই শান্তি যে পৃথিবীর আর কোনো জায়গায় নেই। এতদিনের লুকানো কষ্ট হুট করেই যেন উগলে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু সে তো কান্না করবে না, তার সন্তানের জন্য হলেও তাকে মজবুত থাকতে হবে। রূপকথা মাইমুনাকে ছেড়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল। চারিদিকে নীরবতা। এই নীরব পরিবেশ যেন এক একটা মানুষ এর শরীরে ফুলের মতো বিচ্ছে। তাদের বাড়ির চটপটে মেয়েটা আজ কেমন বিধ্বস্ত আর ডঙ্গুর হয়ে ফিরল। এমনটা তো চাননি রিজওয়ান সিদ্দিকী। আর তাই তো বিয়ে দিয়েছিলেন তার এক সময়ের প্রিয় শিক্ষার্থীর সাথে। কিন্তু এতে যে তার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে তা কি তিনি কল্পনা করেছিলেন কোনোদিনও? ছেলের ঘরে প্রবেশ করতেই বিরক্ত হলেন সাহিল। সারা ঘর এলোমেলো, কিন্তু তবুও তার বিয়ারা ছেলে কোন মেয়েটকে ঘরে প্রবেশ করতে দিবে না। ছেলের এই অযথা জেদ মানতে না পেরেই এই ঘরে আসা বন্ধ করে দিয়েছেন তিনি। তবুও পরিস্থিতি তাকে বারবার এই ছেলের মুখোমুখি করে তুলে। তাকে ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে সাহিল তিক্তি কণ্ঠে ডেকে ওঠে, আয়দান ওঠো, তুমি ভুলে যাচ্ছ আজ কোম্পানির অনেক বড় ডিল ফাইনাল করার তারিখ। অলরেডি 10টা বেজে গেছে। বোর্ড মেম্বার হিসাবে তোমার উপস্থিত সেখানে আবশ্যক। নাকি নিজের বিজনেস দাঁড় করিয়ে সৈয়দ বিজনেসের দিকে তোমার কোনো চিন্তা নেই? আয়দান বিরক্ত নিয়ে উঠে বসলো। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে অতিরিক্ত নেশা আর ঘুমহীন রাত কাটিয়েছে সৈয়দ বাড়ির বড় পুত্র। আয়দান ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, মিটিং 11টায়, এখনো 1 ঘন্টা আছে। চিন্তা করো না, আমি পৌঁছে যাব। কথাটা বলেই বিছানায় পুনরায় শুয়ে পড়তে নিলি সাহিল আশাহত কণ্ঠে বলে, যার জন্য নিজের এই অবস্থা করেছ তার রেখে যাওয়া শেষ চিহ্নটাকেই তো অবহেলায় নিজের থেকে দূরে ফেলে রেখেছ। তাহলে এই শোক আর এইসব এর কি মানে? তার মূল্য করতে গিয়ে নিজের সন্তানের মূল্য কমিয়ে দিচ্ছ না তো? সাহিল কথাগুলো বলেই চলে গেল। তার যাওয়ার শব্দ শুনে উঠে বসে আয়দান। রুম ঝুলানো অপরূপা এক রমণীর ছবির দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে নিঃস্ব করে স্বার্থপরের মতো তোমার চলে যাওয়ার আজ 1520 দিন হয়ে গেল ইরিকা। কিন্তু দেখো, আমি আজও মেনে নিতে পারলাম না, না তোমার দেওয়া
কথা রাখতে পারলাম। আমি স্বামী আর পিতা উভয় সম্পর্কেই কি তাহলে ব্যর্থ হলাম? আয়দানের করুণ স্বীকারোক্তির মাঝে ছোট ছোট হাত এসে তার পা জড়িয়ে ধরল। আয়দান জানে এটা আর কেউ না, তার রক্ত, তার সন্তান, তার ভালোবাসার রেখে যাওয়া শেষ চিহ্ন, তার জীবনের নূর। নিজের জীবনের 5টা বছর তিলে তিলে শেষ করে মরীচিকার পিছু ছেড়ে রূপকথা এবার নিজের সন্তানের জন্য বাঁচবে বলে মনস্থির করে নিয়েছে। সারা রাত জেগে জব ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছে। এই মাসে অনেকগুলো কোম্পানিতেই নতুন এমপ্লয়ি নিয়োগ করা হচ্ছে। রূপকথা ঘুমন্ত ছেলেকে বুক থেকে সরিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বিছানা ছেড়ে উঠে বসে। নতুন সকালের সাথে শুরু হবে তার নতুন সূচনা। কাবার্ড খুলে নিজের পুরাতন জামাগুলোর মধ্যে থেকে বেছে বেছে একটা নীল হালকা কাজ করা 3 পিস বের করে পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে বার কয়েক খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখে নিল। সব ঠিক থাকলে খালি নাকটা কেন যেন বুকের মধ্যে তীব্র হাহাকার জাগিয়ে তুলছে। কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে রূপকথার চোখে হালকা কাজল ছুঁয়ে বেরিয়ে গেল। এই সকালবেলা মেয়েকে তৈরি হতে দেখে মাইমুনা সিদ্দিকী এগিয়ে এলেন। নরম কণ্ঠে বললে উঠলেন, এত সকাল সকাল কই যাচ্ছিস মা? কিছু প্রয়োজন হলে তোর বাবা বা বড় ভাইকে বলে দে, এনে দিবে। রূপকথা কিঞ্চিত হাসল। ইন্টারভিউ আছে মা, দেরি হচ্ছে। রিজভি উঠলে তাকে একটু খাইয়ে দিও। সকালের খাবার নিয়ে একটু দুষ্টামি করে, ডিম পোচ দিও, তাহলেই হবে। ছেলেকে রেখে বাইরে যাওয়ার কি দরকার বুড়ি? আমি আছি তো, তোকে ইনকাম করা লাগবে কেন? তোর ছেলে এখনো ছোট, বড় হোক তারপর না হয়। রূপকথা মেহেদিকে থামিয়ে দিল। এই ব্যাপারে কিছু বলো না দাদা ভাই, কিছুদিন পরে তোমার বিয়ে। এই বাড়িতে যে নতুন সদস্য আসবে তার আগমনের প্রস্তুতি নাও। আমার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আমার। ভবিষ্যতে এই নিয়ে যে সংসারে অশান্তি হবে না তার গ্যারান্টি কি দাদা ভাই? মেহেদী কিছু বলতে যাবে তার আগেই রেজওয়ান সিদ্দিকী বলে ওঠেন, ওকে যেতে দাও মেহেদী। মেয়ে আমার বুঝদার, যা করবে ভেবেচিন্তে করবে, এইটা আমার বিশ্বাস। রূপকথা নিজের বাবার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে উঠল, এই বিশ্বাস 5 বছর আগে কেন দেখাননি আব্বু? তাহলে তো আজ ঘটনা সম্পূর্ণ ভিন্ন হতো। আমাকে এইভাবে জীবনের এই মরে দাঁড়াতে হতো না। সেদিক কেন অবুঝের তকমা দিয়ে বিয়ে দিয়েছিলেন? প্রশ্নটা করার মতো সাহস হলো না রূপকথার। কারণ সে জানে তার পিতা এমনিতেই তার অবস্থার জন্য নিজেকে দায়ী মেনে যাচ্ছে। সেখানে আলাদা করে তাকে দোষী বানাতে চাইল না। নিজের পিতাকে যে অতিরিক্ত ভালোবাসে সে, আর সে ভালোবাসার ফল হিসাবেই হয়তো আজ তার জীবনের মোড় এইভাবে ঘুরে গেছে। তপ্ত রোদে রিকশার জন্য অপেক্ষা করছে রূপকথা। ইতিমধ্যে উজ্জ্বল শ্যামা চেহারা রক্তিম হয়ে উঠতে শুরু করেছে। হিজাবের নিচে চুলগুলো ব্যবসা গরমে ঘাড়ের সাথে সেটে আছে। মনে মনে রিকশাদেরকে বোকা নিতে ভুলল না রূপকথা। মিনিট 10 পরে শেষমেশ একটা রিকশা পেল সে। রিকশাওয়ালার সাথে দামাদামি করে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল সে। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা বাচ্চা মেয়ের দিকে। অতিরিক্ত গরমের কারণে মেয়েটির ফর্সা গাল দুইটা টমেটোর মতো মনে হচ্ছে। বাচ্চাটার যে রোদ সহ্য করার অভ্যাস নেই তা বেশ ভালোই বুঝতে পারছে। রূপকথা রিকশার আলাকে সাইডে দাঁড়াতে বলে নেমে এলো বাচ্চা মেয়েটির কাছে। তোমার নাম কি মা? অচেনা রমণীর ডাক শুনে মাথা তুলে তাকালো ছোট নূর। ফোলা ফোলা গালগুলোয় হাত দিয়ে ঢেকে
বলে উঠল, আমি নূর। রূপকথা নূরের সামনে হাঁটু মুড়ে বসে বলে উঠল, মাশাআল্লাহ, তোমার মতোই তোমার নামটাও সুন্দর আম্মাজান। কিন্তু আপনি রাস্তায় এভাবে একা দাঁড়িয়ে আছেন কেন রোদে? আপনার বাবা মা কোথায়? ছোট নূর ফুঁফিয়ে উঠল, আমার কেউ নাই, নাই, সব কথা আমাকে একা ফেলে চলে গেল। আমি কিছু করিনি, আমি শুধু একটু আইসক্রিম তো চেয়েছি। রূপকথার বড্ড মায়া হলো নূরের উপরে। ছোট নূরকে কোলে তুলে এদিক ওদিক খুঁজতে লাগলো। আশেপাশে তোমার পরিচিত কেউ নেই বাবা? নূর দুই পাশে মাথা নাড়িয়ে বোঝালো, না। গালি নিয়ে চাচ্ছু ফুম করে চলে গেছে কথা আন্টিকে নিয়ে। রূপকথার রাগ হলো, এইটুকু বাচ্চাকে এভাবে মাঝ রাস্তায় ফেলে যা কোন ধরনের কমন সেন্স? তোমার কাছে তোমার বাড়ির ঠিকানা আছে নূর? নূর মাথা নাড়ালো, নিজের গাল থেকে হাত সরিয়ে নিজের ব্যাগের মধ্যে থেকে একটা খাপ বের করে দিল। এটা আমার পাপা দিয়েছে। এখানে আমার সব কিছু আছে। আমাকে কখন কোন মেডিসিন দেওয়া লাগবে, আমাকে কতটুকু পানি দেওয়া লাগবে, আমি কোথায় থাকি, আর আমার পাপার নাম বল। রূপকথার লোকটার প্রশংসা করলো আবার। তার এমন কেয়ারলেস স্বভাবে বিরক্ত হলো। রূপকথা মেয়েটিকে আর কিছু জিজ্ঞেস করবে তার আগেই রিকশাওয়ালা ডেকে উঠল, আফা, আর কি যাইবেন? আমার সময় নষ্ট হচ্ছে, এই রোদে দাঁড়ায় থাকুন, যাই নাকি? রূপকথার টনক নড়ল, ইন্টারভিউ দিতে যেতেও তো দেরি হয়ে যাচ্ছে। এদিকে মেয়েটা একা ফেলেও যেতে মন সায় দিচ্ছে না। আপনি আমার সাথে যাবেন নূর? আমি যেতে যেতে আপনার পাপাকে ফোন দিয়ে আপনাকে নিয়ে যেতে বলবো। নূর মাথা নাড়িয়ে সায় জানিয়ে রূপকথার কাঁধে মুখ ডুবিয়ে দিল। রূপকথা নূরের পেটে হাত বুলিয়ে রিকশায় উঠে গেল। নূরের দেওয়া নাম্বারে কল দিল 3 বার, কিন্তু ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা কোনো রেসপন্সই করছে না। এক পর্যায়ে বিরক্ত হয়ে দাঁতে দাঁত পিষে বলে ওঠে, বাচ্চা করতে পারে, কিন্তু সে বাচ্চাকে সামলানোর ক্ষমতা রাখে না। ছোট বাচ্চাকে কার না কার হাতে ছেড়ে নিশ্চিন্তে আছে আল্লাহ জানে। লোকটাকে বকতে বকতে রিকশা এসে থামে বিশাল কোম্পানির সামনে। নূর মাথা উঁচিয়ে নেম প্লেটে একবার চোখ বুলিয়ে নেয়, মায়ার নূর। রূপকথা রিকশার ভাড়া মিটিয়ে নামতেই ভারী পুরুষালী কণ্ঠে থেমে দাঁড়ায় সে। পিছে ঘোরার আগেই ঝড়ের গতিতে তার কোল থেকে নূরকে ছিনিয়ে নিতেই রূপকথা চিৎকার করে ওঠে। কিন্তু সামনে তাকাতে তার চোখ জোড়া যেন আটকে যায় কিছু সময়ের জন্য। পুরাতন কিছু স্মৃতি যেন হুট করে মস্তিষ্কে স্লাইড করে গেল। রূপকথায় এতটাই অবাক হয়েছে যে বলার ভাষা হারিয়ে বসেছে সে। এদিকে পিছন থেকে একজন পুরুষ দ্রুত বেগে তার দেখে এগিয়ে এসে চিল্লিয়ে বলে ওঠে, কত বড় ধাড়িবাজ মহিলা ভাবা যায়! যার মেয়েকে নিয়ে পালাচ্ছিল তার কোম্পানিতেই আবার এসেছে টাকার জন্য। ছোট বাচ্চাকে নিয়ে যেতে লজ্জা করে না? কিন্তু রূপকথার কানের লোকটি একটা কথাও ঠুকলো না। তার দৃষ্টি এখনো নূরকে কোলে নিয়ে আদর করতে থাকা সুদর্শন পুরুষটির দিকে। রূপকথার ধ্যান ভঙ্গ হয় যখন অন্য এক মেয়ে তার হাত ধরে নিজের দিকে ঘুরায়। কে তুমি? আর নূরকে নিয়ে পালাচ্ছিলে কেন? হ্যাঁ? রূপকথা হু কুঁচকে ফেলল। আমি নূরকে নিয়ে পালাচ্ছিলাম না, বরং তার কেয়ারলেস ফ্যামিলি তাকে মাঝ রাস্তায় ফেলে চলে গিয়েছিল। মেয়েটি রোদে কতক্ষণ দাঁড়িয়েছিল আল্লাহ জানে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনারাই তার পরিবার। কথায় মেয়েটির মুখ শুকিয়ে যায়। মেয়েটির পাশে দাঁড়িয়ে থাকা পুরুষটি তেজি গলায় কিছু বলবে তার আগে তার বড় ভাই এর গরম চোখের
তোপে পড়ে সে চুপ হয়ে যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস, আমার মেয়েকে সেখান থেকে নিয়ে আসার জন্য। আপনার এই উপকার আমি আয়দান ভুলব না। রূপকথা আয়দানের কথার প্রতি উত্তর দিবে তার আগেই আয়দানের পরবর্তী কথায় শান্ত রূপকথার চোখ মুখ লাল হয়ে উঠল রাগে। নিজেকে সামলাতে না পেরে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল 31 বছরের ত্যাগরা পুরুষের গালে। উপস্থিত সবাই যেন রূপকথার এমন সাহসে হতভম্ব হয়ে গেল। চারিদিকের শোরগোল যেন ধীরে ধীরে ফিকে পড়তে শুরু করলো। সকালের মিঠা রোদ দুপুরের তপ্ত রোদে পরিণত হয়েছে। সে তপ্ত রোদে একে অপরের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে আয়দান আর রূপকথা, যেন চোখ দ্বারায় একে অপরকে ভম্ব করার প্রতিযোগিতায় মেতেছে। এদিকে তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নূর আর একজোড়া কপোত কপোতি। নিস্তব্ধতা ভেঙে মুহূর্তে গর্জে উঠল রূপকথা। নিজেকে কি মনে করেন আপনি? সব কিছু কেনা যায় নাকি টাকার গরম এতটা হয়ে গেছে যে নিজের সন্তানের দরদাম করছেন কোনটা? রূপকথার কথায় অবজ্ঞা স্পষ্ট। হাতের মধ্যে শক্ত করে রাগে হিসিয়ে তিরিক্ষি মেজাজে বলে ওঠে, মুখ সামলে কথা বলুন মিস, লিমিট ক্রস করলে আমার থেকে খারাপ কেউ হবে না। রূপ কথা তাচ্ছিল্য হেসে বলে ওঠে, যে নিজের মেয়ের দরদাম করে আমার চোখে এই মুহূর্তে আপনার থেকে খারাপ এমনিতেও কেউ নেই। রূপকথা আর কিছু বলার আগেই পিছন থেকে মিলি কণ্ঠে বৎস ভেসে ওঠে, টাকার লোভেই তো নূরকে নিয়ে পালিয়েছিলে, এখন এত সাধু সন্ন্যাসী সাজার মানে কি? রূপকথা পিছনে ঘুরে তাকায়। অতিরিক্ত মেকআপের প্রলেপের আড়ালে লুকিয়ে থাকা রমণীকে দেখে বিরক্তিতে কপাল কুঁচকে গেল রূপকথার। শরীরের পোশাকে থাকা আর না থাকা একই মনে হলো তার কাছে। আর আপনি কিসের লোভে পরে ওইটুকু বাচ্চাকে মাঝ রাস্তায় রেখে গিয়েছিলেন? একা ওইটুকু মেয়েকে রেখে যেতে আপনাদের দুজন এর লজ্জা করেনি? যখন দায়িত্ব নিয়ে রাখার ক্ষমতা নেই তাহলে কি জন্য বাচ্চাকে নিয়ে বের হন? অপমানের মুহূর্তে অতিরঞ্জিত মুখটা থমথমে আকার ধারণ করল। মেয়েটির প্রতি উত্তর করবে তার আগেই পুরুষালী হাত এসে আটকে নেয় তাকে। কানে কানে বলে ওঠে, এই মুহূর্তে মুখ বন্ধ করো নিজুম, ভাইয়া এমনিতেই রেগে আছে। মেয়েটা বেশি মুখ খুলে আমাদের কপালে শনি আছে। মেয়ের ব্যাপারে ভাই কতটা কনসার্ন তা ভুলে যেও না। মাসে মাসে যে টাকা পাচ্ছ তা কিন্তু এই মেয়ের খাতিরেই পাচ্ছ, তাই মুখ বন্ধ করো। কিন্তু রাফিজ চোখ দিয়ে ইশারায় বুঝালো চুপ করতে। নিজুমও আর বাড়াবাড়ি না করে চুপ করে গেল। রূপকথা তা দেখে তাচ্ছিল্য হেসে আয়দানের দিকে তাকিয়ে বলে উঠল, টাকা দিয়েই সন্তান মানুষ হয় না মিস্টার। একটা বাচ্চাকে মানুষ করতে হলে টাকার পাশাপাশি দায়িত্ব আর স্নেহ দিতে হয়। টাকা সেটালে অনেকেই যত্ন করতে আসে, কিন্তু সেগুলো শুধু আপনার সামনে। আপনার আড়ালে তারা আদৌ আপনার সন্তানের খেয়াল কতটুকু রাখে সে ব্যাপারে কি আদৌ ধারণা আছে আপনার? আয়দান রুষ্ট চোখে তাকালো নিজুমের দিকে। রূপকথার কথাগুলো তিক্ত হলেও এই মুহূর্তে দাঁড়িয়ে তার কথাগুলো ভুল মনে হচ্ছে না আয়দানের। রূপকথা আয়দানের নিচু মাথা দেখে আবারও বলে ওঠে, যত সব। মেয়েটার মা নেই, সিঙ্গেল ফাদার হওয়ার মোটেও সহজ কোনো বিষয় না। কিন্তু তার মানে এই না যে নিজের অংশকে অবহেলা করবেন এই বাহানায়। আশা করি এরপর থেকে দায়িত্ববান কারো হাতে নিজের মেয়েকে ছাড়বেন। আর অতিরিক্ত রোদে ছিল আপনার মেয়ে, সেই হিসাবে হয়তো জ্বর আসতে পারে, রাতে খেয়াল রাখবেন। কথাটা বলে আয়দানকে পাশ কাটিয়ে চলে যায় 12 তলার সুইস ভবনের ভিতরে। রূপকথা যেতেই নূর
ছটফট করে উঠে ছাড়া পাওয়ার জন্য। আয়দান মেয়ের এমন ব্যবহারে হতবাক হয়। তার কোলে উঠলে মেয়ে তো নামতে চায় না, তবে আয়দান আর কিছু না ভেবে নিচে নামিয়ে দিল মেয়েকে। ছাড়া পেতে ছোট নূর ছুটে গেল রূপকথার দিকে। রূপকথা নিজের হাতের ভাঁজে ছোট হাত ঢোকার চেষ্টা দেখে নিচে তাকায়। নূরের মায়া হাসি দেখে থক করে ওঠে রূপকথার বুকটা। হাহাকার করে ওঠে মায়ের শূন্য বুকটা। রিজভী হওয়ার 3 বছর পরে আবারও সন্তান সম্ভাবনা হয়েছিল রূপকথা। ছোট রিজভী অনাগত ভাই বোনের জন্য খুশিতে লাফিয়ে উঠেছিল, কিন্তু খুশি হতে পারেনি মির্জা। রূপকথা তার উদাসীনতা দেখে কষ্ট পেয়েছিল খুব, কিন্তু তার থেকে বেশি কষ্ট পেয়েছিল যখন 3 মাসের মাথায় তার অকারণেই মিসক্যারেজ হয়ে যায়। রূপকথার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ছোট নুদুস নূরকে বুকে জড়িয়ে ভিতরে চলে যায়। দূর থেকে সবটা লক্ষ্য করে আয়দান। এই প্রথম তার মনে হলো একটা মেয়ের জীবনে মায়ের ভূমিকা অনেক। আয়দান সেদিক থেকে চোখ ঘুরিয়ে তাকালো নিজের ভাই আর মৃত স্ত্রী বোনের দিকে। আয়দান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ওই মেয়েটা যা বলে গেল তা কতটুকু সত্যি রাফিজ? রাফিজ ভাইয়ের প্রশ্নে ভীত হলো। তার ভাই শান্ত অবস্থায় কেন যেন আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। রাফিজ আমতা আমতা করে বলে ওঠে, ভাই আসলে ওই না, মানে। রাফিজকে আমতা আমতা করতে দেখে আয়দানের চেপে রাখা রাগটা যেন উগে বেরিয়ে আসতে চাইল। কি না মানে? মানে করছিস ছাগল, তুই যে ম্যামা করছিস আমার মেয়েকে মাঝ রাস্তায় ফেলে রাখার কারণ কি? ওর মুখ দেখি তো বোঝা যাচ্ছে মেয়েটা আমার কতক্ষণ রোদে ছিল। ওই মেয়েটা না আসলে আমার কতক্ষণ সে অবস্থায় থাকতে হতো। আমার মেয়েটা নিজেও এবার গলা উঁচিয়ে বলে উঠল, এত যখন দরদ দূরের জন্য, তাহলে কি জন্য আমাদের হাওলায় ফেলে আসো? নিজের মেয়েকে নিজে দেখো না? তোমার মেয়ে তোমার সামনে যতটা ভদ্র দেখায় ততটা ভদ্র সে মোটেও না। 1 নম্বরের শয়তান বাচ্চাটা। আইসক্রিম খাবে বলে জেদ তুলেছে তো তুলেছেই, মাঝ রাস্তায় বাইকে নড়তে শুরু করেছিল। যদি কোনো অঘটন ঘটে যেত সেজন্য শান্তি দিতে নিজুম কথা সম্পূর্ণ করার আগেই আইদের হাতের ইশারায় তাকে থামিয়ে দেয়। আমার মায়ের বোন তুমি, সেজন্য তোমাকে আমি কিছু বললাম না। বাড়ি ফিরে যাও দুজনে। আয়দান আর কিছু না বলে ভারী হৃদয় নিয়ে চলে গেল নিজের অফিসে। মেয়ের রক্তিম মুখটা তার চোখের সামনে ভাসতেই নিজেকে অপরাধী বলে মনে হলো। নিজের বাবার কথাগুলো কানে ভেসে উঠল তার। তাহলে কি সত্যি আমি তোমার অংশের যত্ন নিতে পারিনি মায়া? আমি কি পিতা হিসাবেও ব্যর্থ হলাম? আমি ভেবেছিলাম মায়ের পরে খালার থেকে আপন কেউ হয় না, কিন্তু আমি ভুল ছিলাম। কিন্তু না, এবার থেকে নিজের কলেজাকে নিজের কাছেই রাখবো, আর কারো ভরসায় রাখবো না। বাবু, পাপা কোথায়? আসবে না আজকে? ভাগ্নের কথায় অথে সাগরে পড়ল মারু। রুটির পরের টুকরো রিজভির মুখে পুড়ে বলে ওঠে, তুমি মাম্মাকে বেশি ভালোবাসো নাকি তোমার পাপাকে? রিজভি ফোকলা দাঁতে হেসে বলে উঠল, এটা আবার বলার কথা নাকি মামু? অবশ্যই আমার মাম্মাকে। পাপা তো ব্যস্ত থাকে, রাতে একটু আসে, কিন্তু কবে থেকে রাতেও ঠিকভাবে আসে না জানো মামু। পাপা বদলে যাচ্ছে। আমি না পাপাকে অনেক মিস করি। মারুফ হাসলো। রুটির শেষ টুকরো রিজভির মুখে দিয়ে বলে উঠল, তোমার মাম্মার সুপার ওমেন স্যাম, কিন্তু তোমার পাপা তোমার
মাম্মামকে কষ্ট দিয়েছে, তাই তোমার মাম্মাম তোমাকে নিয়ে আমাদের কাছে চলে এসেছে। এখন থেকে আমরা ফ্যামিলি হয়ে থাকবো। আচ্ছা। ছোট রিজভি কি বুঝলো কে জানে, সে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে উঠল, মাম্মাম কখন আসবে মামু? মারুফ ঘড়ির দিকে তাকালো, 12টা বাজে পার হয়ে গেছে। এতক্ষণে তো চলে আসার কথা। চলে আসবে এখন। যাও, মাম্মাম বই রেখে গেছে, ওইগুলো পড়া লাগবে তো। সামনের বছর ছোট রিজভি তো স্কুলে ভর্তি হবে, তাই তাড়াতাড়ি যাও, বই নিয়ে এসো। মা ভাগ্নে এখন পড়বে, তারপর বিকালে ঘুরতে বের হবে। ছোট রিজভি মামার কথায় খুশি হয়ে চলে গেল বই আনতে। সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে মারুফ বলে ওঠে, এদের জীবনকে অগোছালো করো না আল্লাহ, বাচ্চাটা অকালে নয়তো ঝরে যাবে। মা বাবার ডিভোর্সের সবচেয়ে বড় ভুক্তভোগী তো এই বাচ্চারাই হয়। নিজের কেবিনে দিকে যেতেই আয়দানের কানে ভেসে আসে উচ্চস্বরে খিলখিলিয়ে হাসির আওয়াজ। আয়দান অবাক হয়, হাসির উৎস করছে। আশেপাশে তাকাতেই দেখে ওয়েটিং রুমে তার কলিজার টুকরো পান খুলে হাসছে। আয়দান সে হাসির দিকে তাকিয়ে আনমনেই মাশাআল্লাহ বলে ওঠে, কিন্তু সে সাথে তার দৃষ্টি আটকে যায় রূপকথার গজদাঁতের হাসিতে। লম্বা সিরিয়ালের পরে ডাক পড়ে রূপকথার। তার কলি চুপটি করে ঘুমিয়ে আছে নূর। বাচ্চাটার মায়া মায়া বদনে নজর বুলিয়ে তাকে নিয়েই উঠে দাঁড়ালো রূপকথা। তাকে বাচ্চাসহ উঠতে দেখে পাশে বসা একটি মেয়ে বলে ওঠে, আপু, আপনার বেবিকে আমার কাছে দিন। আপনি আরাম ধীরে ইন্টারভিউ দিয়ে আসুন। বাচ্চাটা তো ঘুমিয়ে আছে। আর ইন্টারভিউ রুমে বাচ্চা সবাই ঝোঁকাটাও বেমানান। রূপকথা মেয়েটার কথায় চিন্তিত হলো। দূরের পাপাকেও তো এখানে আসার পরে আর দেখেনি। লোকটা কি মেয়ের কথা ভুলে গেছে নাকি? কিন্তু রূপকথা তো পারছে না নিজের দায়িত্ব এড়াতে। রূপকথাকে গভীর ভাবনায় তলাতে দেখে মেয়েটি আলতো হাসলো। পরম যত্নে নূরকে কোলে তুলে নিয়ে বলে উঠল, আমি রূপালী। আমার নিজেরও একটা ভাগনা আছে, বড্ড আদরে, তাই বাচ্চাদের হ্যান্ডেল করতে আমি পারি। আপু, আপনি চিন্তা করবেন না। রূপকথা আর ভাবলো না, নিজের ফাইলপত্র ঠিকঠাক করে ইন্টারভিউ রুমে দিকে এগিয়ে গেল। দরজায় নক করে প্রবেশ করতেই গম্ভীর পুরুষালী কণ্ঠে ভেসে এলো, কাম ইন। দুরু দুরু বুকে রূপকথা ভিতরে প্রবেশ করলো। রুমটার মাঝখানে বিশাল টেবিল আর তাকে ঘিরে কিছু চেয়ার। টেবিলের ওপাশে বসা দুজন পুরুষ আর একজন রমণী বসে আছে। একজন অ্যাসিস্ট্যান্ট এগিয়ে এসে তার হাতের ফাইল নিয়ে উপস্থিত তিনজনের দিকে এগিয়ে দিল। রূপকথা আর বুঝতে বাকি রইল না, এরাই ইন্টারভিউ দিবে। রূপকথার সব কাগজপত্র ভালো করে দেখে তাদের মধ্যে একজন বলে ওঠে, তো মিস রূপকথা, আপনাকে এই কোম্পানিতে আমরা কেন রিক্রুট করব? রূপকথা জানতো এমন প্রশ্ন আসবে, সেজন্য রূপকথা গুছিয়ে সুন্দর করে উত্তর দিল। তাদেরকে উপস্থিত ইন্টারভিউয়ারদের মধ্যে বসা সুদর্শন পুরুষটা নিজের চোখের চশমা খুলে টেবিলে রেখে বলে ওঠে, তো মিস, আপনি যে বিষয় নিয়ে পড়া ইন্টারভিউয়ার নিজের প্রশ্ন সম্পূর্ণ করার আগেই একজন রমণী রুমে প্রবেশ করে। রিয়ান স্যার, বস আপনাদের জন্য মেসেজ পাঠিয়েছে, আপনারা একটু নিজেদের ফোন চেক করুন। আর আরাবি ম্যাম, আপনাকে বস ডাকছে। রুহুল নামক লোকটা বাঁকা চোখে সামনের রমণীর দিকে তাকিয়ে বলে ওঠে, আর আপনার বস আমার জন্য কোন মেসেজ পাঠাননি মিস লতা? লতা রুহুলের কথায় ভেংচি কেটে বলে ওঠে, আপনি তো কোনো কাজের হলে নিশ্চয়ই পাঠাতো। কথাটা বলেই বেরিয়ে গেল লতা। লতার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে নিজের ফোন বের করে মেসেজ চেক করতেই তিনজনের ভ্রু কুঁচকে গেল। রিয়ান আলতো হেসে রূপকথার উদ্দেশ্যে বলে উঠল, আপনার ইন্টারভিউয়ের
মুহূর্তে শেষ হলো নেওয়া। আপনাকে পরে জানানো হবে। মেসেজ অথবা কল যাবে কোম্পানির তরফ থেকে। রূপকথা আলতো হেসে উঠে দাঁড়ালো। সবার কাছে বিদায় নিয়ে কেবিন থেকে বের হয়ে সোজা ওয়েটিং রুমে চলে গেল। সেখানে যেতেই রূপালী নামক মেয়েটির কোলে নূরকে না দেখে হতভম্ব হয়ে গেল। এ কি, নূর কোথায়? রূপালীর ঠোঁট উল্টে অপরাধী সুরে বলে উঠল, বেবিটাকে একটা লোক তার বাবার পরিচয় দিয়ে নিয়ে চলে গেল। প্রশ্ন করার সময় অবধিও পাইনি আমি। ঝড়ের বেগে এলো, তুফানের বেগে চলে গেল। রূপকথার বুক কেঁপে ওঠে। বাচ্চাটার আবার কোনো ক্ষতি হলো না তো? এমন আশঙ্কা কেঁপে উঠল তার সম্পূর্ণ শরীর। রূপকথা হতভম্ব হয়ে বের হতে নিলেই আননোন নাম্বার থেকে মেসেজ আসে, আমার মেয়েকে আমি নিয়ে এসেছি মিস, আপনাকে চিন্তা করতে হবে না আর। ধন্যবাদ আমার মেয়েটার এতক্ষণ খেয়াল রাখার জন্য। শীঘ্রই দেখা হচ্ছে। মেসেজটা পড়ে রূপকথা যেন স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু শেষের মেসেজটা কিঞ্চিত হুকুচকে গেল। পরবর্তী মারুফের কল আসায় রূপকথা আর সেদিকে ভাবল না বেশি। ছেলেটা তার হয়তো মিস করছে তাকে, তাই আর সময় নষ্ট না করে বেরিয়ে গেল অফিস থেকে। আয়দানের বুকে চুপটি করে ঘুমিয়ে আছে নূর। নূরের মাথায় হাত বুলাতে বুলাতে সিলিংয়ের দিকে তাকিয়ে আকাশ কুসুম ভেবে চলেছে আয়দান। আয়দানের ভাবনার মাঝেই হুড়মুড় করে কেবিনে প্রবেশ করলো রিয়ান এবং আরাবি। রিয়ান হতবিহ্বল হয়ে বলে উঠল, তুই কি ভেবে চিন্তে কাজটা করেছিস, নাকি এর মধ্যে বড়সড় কোনো খাপলা আছে কোনটা? আয়দান স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, আমি বিয়ে করতে চাই না রিয়ান, সেটা তুই খুব ভালো করেই জানিস, কিন্তু অফিস সামলে নূরকে টাইম না দিতে পারাও আমার ব্যর্থতা। সেজন্যই এই সিদ্ধান্ত নিয়েছি আমি। এতে না আমার বিয়ে করা লাগবে, আর না তো নূরের যত্নে কোনো গাফলতি হবে। রেয়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আর ওই মেয়েটার কি? আয়দান, সে রাজি হবে কি না সেটা একবারও চিন্তা করবি না? আয়দান দায় সারা ভাব নিয়ে বলে উঠল, আমি তাকে কিছুই বলবো না। তাহলে সে রাজি হবে কি না এই প্রশ্ন আসছে কই থেকে? রিয়ান বিরস মুখে তাকালো নিজের বন্ধুর দিকে। এই একঘেয়ামি আর জেদের জন্য এরিকার সাথে কতবার যে ঝগড়া হয়েছে আয়দানের। তবু এরিকা পারেনি এই ঘাড়তেরাকে ভাগে আনতে। আর যে কারো দ্বারাই সম্ভব হবে না এটাও তার বোঝা হয়ে গেছে। আরাবি এতক্ষণ চুপচাপ দুইজনের কথা শুনে গেল। এবার সে মুখ খুলল, নম্র ভাষায় বলে উঠল, এরিকা আমাদেরও ফ্রেন্ড ছিল আয়দান, আর সে হিসাবেই বলছি, এরিকা কোনোদিনও খুশি হবে না তোকে এইভাবে তোর জীবনে নিয়ে খেলতে দেখে। মেয়েটা তোকে খুশি দেখতে চেয়েছিল। তুই বিয়ে করে হ্যাপি থাকলে এরিকা কষ্ট পাবে না, উল্টো হ্যাপি হবে। এইটুকু কথা কবে বুঝবি তুই? আয়দান আলতো হাসলো, যাকে বিয়ে করব সে হয়তো বউ হিসাবে খুব ভালো হবে, যত্নশীল হবে, কিন্তু মা হিসাবে কি ততটাই যত্নবান হতে পারবে? অন্যের স্বামীকে আপন করা সহজ, কিন্তু অন্যের সন্তানকে কেউ আপন করে নেয় না। আয়দানের কথায় আরাবি তাচ্ছিল্য হেসে বলে ওঠে, তাহলে নিজের মেয়েকে যার কাছে রাখতে চাইছিস সে কেন দেখবে তোর মেয়েকে? তার কি ঠেকা পড়ছে? আয়দার নাক মুখ কুঁচকে বলে ওঠে, অত সব আমি জানি না, তোকে যা বললাম তুই তাই করবি, বাস, কথা শেষ। আর রিয়ান ইন্টেরিয়ার ডিজাইনারকে ডাক, এই রুমের পাশের দুই রুমকে ওয়ান ওয়ে কাছে আটকে দে, যেন আমার কেবিন থেকে
ওই কেবিন স্পষ্ট দেখা গেলেও ওই কেবিন থেকে এই কেবিন দেখা না যায়। আর হ্যাঁ, ওই কেবিনকে সম্পূর্ণ বাচ্চাদের প্লে রুমের মতো সাজিয়ে দিতে বলবি। এবার তোরা যা, তোদের গরুর মতো গলায় কখন জানি আবার বিয়েটা উঠে যায়। রিয়ানার আরামি মুখ কুঁচকে বলে ওঠে, গরুর মতো গলা আমাদের নাকি তোর? উল্টা চোর পুলিশকে বকে, হাস্যকর। শাশুড়ির একের পর এক হুকুম তালিম করতে করতে হাঁপিয়ে উঠেছে মীরা, কিন্তু তার শাশুড়ির ফরমাইশ যেন শেষ হতে গিয়েও হচ্ছে না। আবার কোন কাজে পান থেকে চুল খসলেই চিল্লাপাল্লা শুরু করে দিচ্ছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে মীরা কল দিল মিরাজকে। মির্জা সদ্য তার ক্লাস শেষ করে নিজের কেবিনে এসে রেস্ট নিতে বসেছে। এমন সময় স্ত্রীর কল পেয়ে দীর্ঘশ্বাস ফেলে রিসিভ করলো। হ্যালো মির্জা। হ্যালো বলতেই ওপাশ থেকে মিরাজ চিল্লিয়ে উঠল, তোমার মায়ের সমস্যা কি মির্জা? সকাল থেকে এটা করো ওটা করো বলে মাথা খারাপ করে দিয়েছে। দুই দণ্ড বসার সময় পাচ্ছি না। কি চাইছেন কাকি উনি? মির্জা বিরক্ত হলো মীরার এইসব কথায়। আমি এখন ভার্সিটিতে মীরা, এখানে আমি বাচ্চাদের পড়াই, নাটক করি না যে তুমি এসব বলতে আমাকে কল দিবা। মা আগাগোড়ায় এমন ছিলেন, কই রূপ তো কোনোদিন আমাকে এই অসময় কল করে নালিশ জানায়নি। সে বাড়ির কাজ শেষ করে ভার্সিটিতেও এসেছে নিজের পড়াশোনা সম্পূর্ণ করতে। তাহলে তোমার শুধু সংসারটাই সামলাতে হচ্ছে, তাতে কিসের এত নালিশ? মীরা হত বিহ্বল হয়ে বসে রইল। তার মির্জা তাকে এইভাবে বলছে। নরম আদরে কণ্ঠস্বর এমন রুক্ষ আর ঝাঁঝালো হলো কবে? মীরাকে আর প্রতি উত্তর করতে না দেখে কল কেটে দিল মির্জা। সাংসারিক বিষয়ের প্যারা তার কোনো কালই ছিল না, কিন্তু হঠাৎ বাড়িতে নিত্যদিন ঝগড়া তার মানসিক শান্তিকে একটু একটু করে নষ্ট করে। তার ভিতর থেকে যেন তাকে বারবার জিজ্ঞেস করছে, তাহলে কি আমি ভুল করে ফেললাম? পূর্ণতার শেষ প্রহর। লেখিকা নওশীন আদ্রিতা, পর্ব 1 থেকে 4 শেষ। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। ধন্যবাদ।